জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুর 1:15টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ করে, পরে যোগ দেয় আরও 2টি ইউনিট। প্রায় 1.5 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। মর্মান্তিক এই দুর্ঘটনার সবশেষ খবর জানাতে কদমতলী থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন। আফজাল, আমাদের জানাবেন কারখানার ভেতরে এখন আর কেউ আটকা পড়ে আছেন কিনা, আরও জানতে চাই এই আগুনের সূত্রপাত কিভাবে। যেমনটি বলছিলেন, গ্যাস লাইট কারখানায় যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে এখন পর্যন্ত 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আমরা এই ক্ষতিগ্রস্ত ভবনটির ওপরেই পাশেই দাঁড়িয়ে আছি এবং এখানে নিশ্চয় দেখতে পাচ্ছেন এটার যে ছাদ ছিল, টিনের ছাদ, সেটা অগ্নিকাণ্ডের ফলে এটা ধসে পড়েছে এবং এই ভবনের ভেতরে কাজ করতো 80 থেকে 100 জন নারী কর্মী এবং 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকে নিরাপদে বের হয়েছেন, তবে কতজন ভেতরে আসলে আটকে সেই মুহূর্তে ছিলেন বা আছেন এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, যেহেতু এখনো ভবনটি আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এর ভেতরে প্রায় প্রতিটি মেশিনারিজই অনেকটা ভারী লোহার এবং এই যেই ওপরের ছাউনিটা ছিল এটাও আসলে লোহার রড দিয়ে তার উপরে টিন দিয়ে দেয়া এবং এর ফলে নিচে যদি কেউ আটকা পড়ে থাকে এই মুহূর্তে আসলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এখানে যারা উদ্ধারকর্মী রয়েছেন, বিশেষ করে ফায়ার সার্ভিসের কিছু কর্মী এবং এখানে অন্যান্য স্থানীয় উদ্ধারকর্মী, কিছু উৎসুক জনতা, স্থানীয়রা রয়েছেন, তারা যেভাবে পারছেন চেষ্টা করছেন অনেকটা উকি দিয়ে বা কোনো ঢাকনা বা টিন সরিয়ে ভেতরে কেউ আছে কিনা তারা খোঁজার চেষ্টা করছেন। এবং একটু আগে আধা ঘন্টা আগে এখান থেকে ওয়াশরুম থেকে এক নারীর মরদেহ বের করা হয়েছে, যিনি তার ছোট বাচ্চাকে সরাতে যেয়ে নিজে আটকা পড়েন এবং সেখানে দগ্ধ অবস্থায় প্রাণ হারান। তো এখানে এছাড়া আপনি যেই ভবনগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এখানে দেখছেন যে টিনগুলো এবং লোহাগুলো কিভাবে দুমড়ে মুচড়ে গেছে এবং এর ফলে আসলে এখন পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করা কঠিন যে ভবনের ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে আদৌ এই মুহূর্তে কেউ রয়েছে কিনা। তবে উদ্ধারকারীরা নিশ্চয়ই শেষ পর্যন্ত চেষ্টা করবেন এবং তারা আমাদেরকে আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই জানাবেন। তবে এখানে যারা আবাসিক এলাকার পাশে এ ধরনের দাহ্য পদার্থের ফ্যাক্টরি করেছে, স্থানীয়রা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন অবিলম্বে এসব এলাকা থেকে এগুলো সরিয়ে নিতে। তো এই ছিল সবশেষ পরিস্থিতি এখান থেকে। কদমতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ বাধা ও সংকট তুলে ধরেছেন শীর্ষ ব্যবসায়ীরা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দীর্ঘ বৈঠকের পর অর্থমন্ত্রী জানান, বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারেও আলোচনা হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে দেশের বিনিয়োগ, পরিবেশ এবং শিল্প খাতে বিদ্যমান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার লক্ষ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিনিয়োগ বাধা ও সংকট তুলে ধরেছেন শীর্ষ ব্যবসায়ীরা। বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমে বলেন, বৈঠকে ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে সংকটগুলো তুলে ধরেন। এ সময় তাৎক্ষণিক কিছু সমাধানের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এর পরপরই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে আরেকটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এ সময় জ্বালানি সংকট মোকাবিলায় বাজেট সহায়তার আশ্বাস দিয়েছেন ব্যাংকটির প্রতিনিধি দল। বিনিয়োগের প্রতি বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সাহসা করতে চান এবং এইগুলো শুনেছেন। কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে।
কাল থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। 18 জেলার 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে কার্যক্রম। আগে টিকা দেয়া থাকলেও এবার পাবে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। পরিস্থিতি সামাল দিতে সবার সহযোগিতা চেয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী জুলাই মাসে আরও টিকা আসছে। এ সময় মন্ত্রী আরও জানান, দেশের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলোতে আগে টিকাদান কার্যক্রম শুরু হবে। ইপিআই সেন্টারগুলোতেও কার্যক্রম অব্যাহত থাকবে। যারা গুরুতর অসুস্থ তাদের আগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সারা দেশে ভেন্টিলেটর সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সবাই টিকাদান কার্যক্রমের মধ্যে আসবে, তাই দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। 6 মাস থেকে 59 মাস, মানে 5 বছর থেকে 1 মাস কম, এই গ্রুপটাকে আমরা কালকে থেকে শুরু করতেছি। আপনারা দয়া করে জাতিকে আপনি একটা মেসেজ দিবেন। আমি তো বলতেছি, আমারটা বলবেন, আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলবেন, আপনারা বলবেন, জাতি যেন আতঙ্কিত না হয়। গাজীপুরে হামের উপসর্গ নিয়ে 48 জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে বেড সংকটে চাপ সামাল দিতে বেগ পেতে হচ্ছে নার্স ও চিকিৎসকদের। শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। ইফতেখার, বর্তমানে কি পরিস্থিতি দেখছেন হাসপাতালের, জানাবেন। আর আরও জানতে চাই, চিকিৎসকরা কি বলছেন আসলে। আসলে গত এক সপ্তাহে গাজীপুরের বিভিন্ন জেলা এবং উপজেলায় এবং সিটি কর্পোরেশন এলাকায় সকল জায়গা মিলিয়ে এখন পর্যন্ত 75 জন হামের উপসর্গ নিয়ে কিন্তু হামে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন 48 জন রোগী এবং এই হাসপাতালে মূলত গাজীপুরের বেশ কয়েকটি হাসপাতালই রয়েছে, তবে শুধুমাত্র গাজীপুরের যে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করে সেখানে কিন্তু হামে উপসর্গ যারা নিয়ে ভর্তি হয়েছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং একজন রোগী ভর্তি রয়েছেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আর বাকি যে হাসপাতালগুলো রয়েছে সেসব হাসপাতাল আমরা খোঁজ খবর নিয়েছি, বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, এটিও 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল। তবে এই হাসপাতালগুলোতে কোনো হামে উপসর্গ নিয়ে কোনো রোগী এখন পর্যন্ত ভর্তি হয়নি। তবে আমরা যেটি খোঁজ খবর নিয়ে দেখেছি যে এই সকল হাসপাতালে যখন কোনো রোগী আসছেন তখন এই হাসপাতালগুলোতে ভর্তি না রেখে তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, কর্তৃপক্ষের সাথে বলেছি, তারা যেটি আমাদেরকে বলেছেন যে এই হাসপাতালগুলোতে যেই বিশেষ করে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হন তাদের অনেক ক্ষেত্রে ভেন্টিলেশন প্রয়োজন হয়, যে কারণে সেই সুযোগ সুবিধাগুলো এই হাসপাতালগুলোতে নেই, যে কারণে রোগীদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এবং ওইখানে আমরা দেখেছি যে হাসপাতালের অন্য যারা রোগী রয়েছে তাদেরকে বাড়তি সতর্কতার জন্য ওয়ার্ড থেকে বের করে অন্যত্র রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ফ্লোরে কিন্তু আমরা দেখেছি তাদেরকে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কিছুটা রোগী বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসা দিতে। এখন পর্যন্ত কোনো ধরনের মৃত্যুর ঘটনা কিন্তু এই গাজীপুরে নেই। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তিরত এবং চিকিৎসারতদের সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদ এবং দ্রুত গণরায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করছে 11 দলীয় ঐক্য। এ নিয়ে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, বিক্ষোভ সমাবেশ থেকে কি বার্তা দিচ্ছেন 11 দলীয় ঐক্যের নেতৃবৃন্দ, বিস্তারিত জানতে চাই। যে 11 দলের যে বিক্ষোভ যে সমাবেশ এটি শুরু হয়ে গেছে আসরের নামাজের পর থেকেই। তাদের যে মূল দাবিটা এই বিক্ষোভ পূর্বক যে একটা মিছিল করবেন এখানে, মূলত এখানে যে ভোট হয়েছিল এবং ভোটে যে গণরায় দেওয়া হয়েছিল, আপনার গণভোটের উপরে যে রায়টি দেওয়া হয়েছিল সেই রায়টি কেন এখনো বাস্তবায়ন করা হচ্ছে না এবং বাস্তবায়নে কেন এখনো কালক্ষেপণ করা হচ্ছে, তারই প্রতিবাদে আজকের এই প্রথম কোনো বিক্ষোভ সমাবেশ আয়োজন করেছে 11 দলীয় জোট। ইতোমধ্যে এখানে 11 দলীয় জোটের যে নেতৃবৃন্দ তারা এখানে চলে এসেছেন এবং এই বিক্ষোভ এখনো চলমান রয়েছে। এই বিক্ষোভ শেষে তারা এখান থেকে নাইটাঙ্গেল মোড়ের উদ্দেশ্যে একটি মিছিল নিয়ে বের হবেন। তারা আমাদের যেটি জানিয়েছেন যে চলমান যে মধ্যপ্রাচ্যের যে সংকট চলছে সেই সংকট, বাংলাদেশের যে তেলের যে সংকট হচ্ছে, জ্বালানির যে
হচ্ছে সেই সংকট নিয়েও লুকোচুরি করছে। والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। বাস্তবায়নের যে কালক্ষেপণ করা হচ্ছে তারই প্রেক্ষিতে এই জনগণের রায় 11 প্রত্যাখ্যান করা অনতিবিলম্ব এখান থেকে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন যদি না গণভোটের যে রায়, সে রায়টা জনগণের যে আকাঙ্ক্ষা, গণ আকাঙ্ক্ষা, সেটি যদি বাস্তবায়ন করা না হয় এবং বাস্তবায়নের তারা কালক্ষেপণ বন্ধুগণ কর্মসূচি নিয়ে জনগণের সাথে নিয়ে রাজপথে আসবে বলে আমাদের জানিয়েছেন বায়তুল মুকাররম। 2024 জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সংস্কারের জন্য আমাদের সন্তান ছাত্র জনতা জীবন বাজি রেখেছিল, বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহরাব সুমন। জ্বালানি সংকটে পাম্পে ভিড় কমছেই না। ফিলিং স্টেশনে তেল সরবরাহের সবশেষ তথ্য জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। রামিম, জানতে চাই ভোক্তারা কি আসলে ডিপো থেকে তেল চাহিদা মাফিক তেল পাচ্ছেন কিনা, আর ডিপোতে কি তেলের সরবরাহ বেড়েছে, কি জানেন শেষমেশ? সতীর্থ, খুলনায় কিন্তু প্রত্যেকটি তেলের পাম্পে একই রকম অবস্থা। গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে তেলের পাম্পগুলোতে কিন্তু ব্যাপক ভিড়। সকাল থেকে শুরু হয়ে কিন্তু যতক্ষণ পর্যন্ত পেট্রোল পাম্পগুলোতে তেল থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তেল সরবরাহ করছে এখানকার পেট্রোল পাম্পগুলোর যারা কর্মকর্তারা রয়েছেন তারা। এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন আমি কেসিসির একটি পেট্রোল পাম্পে রয়েছি এবং এখানে কিন্তু এখনও পর্যন্ত পেট্রোল নিতে বা অকটেন নেওয়ার জন্য যানবাহনের ভিড় কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এখানে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম পেট্রোল এবং অকটেন এবং ডিজেল একই রকমভাবে সরবরাহ করা হচ্ছিল, তবে কিছুক্ষণ আগেই অকটেন শেষ হয়ে গেছে। এখন মোটরসাইকেলগুলোতে বা অন্যান্য যে যানবাহনগুলোতে সেগুলোতে পেট্রোল নেওয়া হচ্ছে এবং আলাদাভাবে ডিজেল চালিত যে যানবাহন রয়েছে তাতে ডিজেল সরবরাহ করা হচ্ছে। বেশিরভাগ যানবাহন পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একই রকম অবস্থা। সকালে শুরু হলেই কিন্তু দুপুরের পরপরই বেশিরভাগ পেট্রোল পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাচ্ছে এবং এই লাইন যেটি দেখছেন এই লাইন কিন্তু সেই সকাল থেকে এখন পর্যন্ত প্রায় একই রকমই অবস্থা, কারণ যানবাহন যাচ্ছে এবং আসছে সেই একই রকমভাবেই কিন্তু চলছে এই তেল সরবরাহ। এখানে কিন্তু রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল দেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু তেলের যে ঘাটতি সেটি কিন্তু খুব বেশি একটা নেই বললেই চলে, কারণ যেহেতু আজকে আমরা যে পেট্রোল পাম্পে রয়েছি এখানে 3000 লিটার অকটেন, 3000 লিটার পেট্রোল এবং 3000 লিটার ডিজেল আজকে কিন্তু এনেছেন ডিপো থেকে এবং তারা বলছেন যে তাদের যে চাহিদা পেট্রোল পাম্পে সেই চাহিদার থেকে কিছুটা কম তারা তেল পাচ্ছেন, তারপরেও কিন্তু তেল সরবরাহ করছেন, তবে সাধারণ মানুষ কিন্তু তেল বেশি নিচ্ছেন। তো সব মিলিয়ে বলে চলে যে পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ ভালো থাকলেও কিন্তু তেলের চাহিদা কিন্তু অনেক বেশি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর খুলনা থেকে। খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রামিম চৌধুরী। পরিবেশ অধিদপ্তর, জাতিসংঘ শিল্প উন্নয়ন সংস্থা এবং নরওয়ে সরকারের আর্থিক সহায়তায় টেকসই প্লাস্টিক ব্যবহার শীর্ষক সেমিনার ও পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 11:30টায় ভোলার মনপুরায় লঞ্চঘাট এলাকায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে 300 জন অংশগ্রহণ করেন। প্রথম পর্বে ইউনিডোর প্রতিনিধি সুলতান আহমেদ জানান, টেকসই প্লাস্টিক ব্যবহারে ভোক্তাদের পাশাপাশি খুচরা বিক্রেতা, ব্যবসায়ী এবং বাজারজাতকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরও বলেন, প্লাস্টিক বা পলিথিন ব্যাগে পণ্য পরিবহন সহজ হলেও এর দূষণ বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় ধরনের জনস্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি তৈরি করেছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ইউনিডোর প্রতিনিধি শপথ পাঠ করানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এবার খেলার খবর। 30 এপ্রিল জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরার চুক্তি শেষ হলে আর নবায়ন করবে না বাফুফে। বাফুফেতে জাতীয় দলের বৈঠক শেষে মিডিয়া ম্যানেজার আরও জানান, 1 মে থেকে কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। ইন্টারভিউ দিতে পারবে এবং ইন্টারভিউর পরিপ্রেক্ষিতে আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি, আমাদের তাবিদ আওয়ালের নেতৃত্বে আমাদের যেনারা থাকবেন তেনারা ডিসাইড করবেন কোন কোচকে পরবর্তীতে রাখবে। আগামী 2 বছরের জন্য কোচ নিয়োগ দিব এবং আমরা এখন থেকেই একটা গোলকিপিং কোচকে আমরা 2 বছরের জন্য নিয়োগ দিব এবং তারও আমরা খোঁজ খবর আজকে থেকে আমরা শুরু করে দিয়েছি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।